হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। পিএসসি ক্লার্কশিপ মেন্স পরীক্ষার জন্য আমরা যেটা এখন করছি ট্রান্সলেশন, আমাদের নিজেদের ভাষা বাংলা থেকে ইংরেজিতে। 2009 সালে মেন্সের সেকেন্ড হাফে এই কোশ্চেনটা এসেছিলো, একবার দেখে নিই। তো কীরকম কোশ্চেন আগে এসেছিলো সেখান থেকে প্রেডিক্ট করতে পারবো কীরকম কোশ্চেন আসবে বা ট্রান্সলেশন কীরকম হয়ে থাকে। তো চলো সময় নষ্ট না করে আমরা শুরু করি ট্রান্সলেশন। প্রথম বাক্য আছে, পোস্টমাস্টার আপনি তাহাকে বলিলেন। তার মানে বোঝাচ্ছে পোস্টমাস্টার নিজেই তাকে বলিলেন। তাহলে সাবজেক্টকে পোস্টমাস্টার, আপনি হচ্ছে এমফ্যাটিক প্রনাউন, অর্থাৎ নিজেই বলিলেন, অন্য কাউকে বলতে হলো না। তো এমফ্যাটিক প্রনাউন জোর দিতে, অর্থে জোর দিতে, আমি নিজেই অঙ্কটা করলাম, তখন এমফ্যাটিক প্রনাউন ব্যবহার করা হয়। তাহলে পোস্টমাস্টারের সঙ্গেই থাকবে, কোনো অসুবিধা নেই। এবারে সাবজেক্টের পরে যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এরপরে বসবে ভার্ব। বলিলেন তার মানে কাজটা করলেন, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে পারবো, অথবা সিম্পল পাস্ট মানে পাস্ট ইনডিফিনাইটে লিখতে পারবো। তাহলে এখানে আমরা লিখছি পাস্ট ইনডিফিনাইটে। পাস্ট ইনডিফিনাইটে মানে কি হবে? V2। তারপরে কাকে বলিলেন, কাকে দিয়ে যেটা প্রশ্ন করা হয় এবং উত্তর বেরোয় তখন সাবজেক্ট, তাহলে অবজেক্ট লাস্টে বসবে। তাহলে প্রথমে বসিয়ে দিই সাবজেক্ট, পোস্টমাস্টার, দ্য পোস্টমাস্টার। বলিলেন, বলা ইংরেজি এখানে তাহলে টোল্ড। যদি অবজেক্ট না থাকতো তাহলে আমরা সেট করতাম, যেহেতু অবজেক্ট আছে তখন সেট টু হিম করতে পারি, অথবা সেট টুর পরিবর্তে আমরা টোল্ড করতে পারি। তাহলে দ্য পোস্টমাস্টার টোল্ড হিম, এটা করলেই সবচেয়ে ভালো হবে। তাহলে টোল্ড হিম, পোস্টমাস্টার তাকে বলল। কিন্তু এখানে আপনি কথাটা যে যোগ করলাম না, তাহলে পোস্টমাস্টার নিজেই বলেছিলেন, তাহলে পোস্টমাস্টার থার্ড পারসন, তাহলে পোস্টমাস্টার হিমসেলফ। এখানে ঢুকাতে হবে কি না, পোস্টমাস্টার নিজেই, মানে পোস্টমাস্টার হিমসেলফ টোল্ড হিম। তাহলে বাক্য কি দাঁড়ালো? এখানে যে বাক্যটা দাঁড়ালো, দ্য পোস্টমাস্টার হিমসেলফ, আপনি মানে নিজেই, এমফ্যাটিক প্রনাউন বসালাম, টোল্ড বলিলেন, তাকে মানে হিম, খতম। কি বলিলেন? তিনি বদলির জন্য দরখাস্ত করিয়াছিলেন। এখানে কিন্তু যে কথাটা নেই, তাহলে পোস্টমাস্টার আপনি তাহাকে বলিলেন যে, তাহলে উজ্জ্ব আছে যে কথাটা, তাহলে আমাদেরকে যেটাও লিখতে হবে। দ্য পোস্টমাস্টার হিমসেলফ টোল্ড হিম দ্যাট, তিনি, হি, বদলির জন্য দরখাস্ত করিয়াছিলেন। তাহলে এবারে যদি লক্ষ্য করি, তিনি তো সাবজেক্ট, তো এখানে সাবজেক্ট বসিয়ে দিয়েছি হি। এবারে বদলির জন্য দরখাস্ত করিয়াছিলেন, তাহলে দরখাস্ত করাটা এখানে ভার্ব। এবারে দরখাস্ত করেছিলেন এটাও আমরা পাস্টে লিখতে পারি, কিন্তু এখানে কি বলেছে যে তিনি বললেন যে তিনি দরখাস্ত করিয়াছিলেন। তাহলে বললেন তো বললাম পাস্টে, এটাও পাস্টে, কিন্তু কোনটা বেশি পাস্ট না, আগে তিনি দরখাস্ত করেছিলেন তারপরে তিনি সেই কথাটা বলছেন যে আমি দরখাস্ত করেছিলাম। তাহলে দরখাস্ত করাটা যেহেতু বেশি পাস্ট, এই ভাবটাকে লিখতে হবে আমাদেরকে পাস্ট পারফেক্টে। পাস্ট পারফেক্টে গঠন কি, হ্যাড V3, তাহলে হ্যাড V3তে লিখতে হবে। তাহলে দ্যাট হি হ্যাড অ্যাপ্লাইড, দরখাস্তকে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন, দরখাস্ত করাকে বলা হচ্ছে অ্যাপ্লাইড, অর্থাৎ তিনি অ্যাপ্লাই করে ফেলেছিলেন, মানে তিনি দরখাস্ত করে ফেলেছিলেন। কিসের জন্য না, বদলির জন্য। কী হবে তাহলে না, ফর বদলি। বদলি কী হবে? বদলি বলতে ট্রান্সফার, ট্রান্সফার মানে বদলি বলি। তাহলে বদলির জন্য তিনি অ্যাপ্লাই করেছিলেন, ব্যাস হয়ে গেল। তাহলে পুরো বাক্যটা দাঁড়ালো, দ্য পোস্টমাস্টার হিমসেলফ টোল্ড হিম দ্যাট হি হ্যাড অ্যাপ্লাইড ফর ট্রান্সফার। হয়ে গেল প্রথম বাক্য। চলে যাব আমরা পরের বাক্যতে। এর পরের বাক্য আছে, দরখাস্ত না মঞ্জুর হইয়াছে। এর মানেটা কি না, দরখাস্ত মঞ্জুর হয় নাই, সোজা কথায় বললে। তাহলে দরখাস্ত মঞ্জুর হয় নাই, তাহলে সাবজেক্টকে দরখাস্ত, মঞ্জুর করা হয়নি, অর্থাৎ দরখাস্তটা কেউ না কেউ মঞ্জুর করেনি, কেউ না কেউ বাতিল করেছে। তাহলে দরখাস্ত বাতিল হয়েছে কারো না কারো দ্বারা, তার মানে এটা সিম্পল পাস্টেই লিখতে হবে আমাদেরকে। কিন্তু প্রবলেম একটা, যে দরখাস্ত নিজে থেকে বাতিল হয় না, দরখাস্তকে বাতিল করা হয়, তার মানে প্যাসিভে লিখতে হবে, অ্যাক্টিভ নয়, প্যাসিভে লিখতে হবে। তার মানে সিম্পল পাস্টে আমরা জানি অ্যাক্টিভের গঠন V2, তার পাস্ট করলে হবে ওয়াজ বা ওয়ারের মধ্যে যে কোনো একটা বসে তারপরে V3, ব্যাস। এটা গেল ভার্বের কাজ শেষ। কার দ্বারা মঞ্জুর হয়নি সেটা যেহেতু এখানে বলা নেই, তাহলে আমরাও বলবো না। তাহলে বলো দরখাস্ত। দরখাস্তকে ইংরেজিতে কি বলে? দ্য অ্যাপ্লিকেশন, বা বলতে পারি দ্য প্রেয়ার, মানে প্রার্থনাটা, তার যে প্রার্থনা ছিল
যে আবেদন ছিল সেটাকে বোঝাচ্ছে, হয়ে গেল সাবজেক্ট, দ্য অ্যাপ্লিকেশন অর দ্য প্রেয়ার। এবার কি না মঞ্জুর হয় নাই, তার মানে বাতিল হয়ে গেছে। তার মানে বাতিল হওয়া কি হবে, ওয়াজ, ওয়াজ আর ওয়ারের মধ্যে কোনটা বসাবো, ওয়াজ বসাবো, কেন কি দ্য প্রেয়ার হোক দ্য অ্যাপ্লিকেশন হোক একটাই বোঝাচ্ছে। সিঙ্গুলার মানে ওয়াজ বসবে, দ্য অ্যাপ্লিকেশন ওয়াজ বা দ্য প্রেয়ার ওয়াজ। মঞ্জুর হয় নাই তার মানে আমি বলতে পারি রিজেক্টেড হয়ে গেছে, তাহলে রিজেক্ট, তার ভিতরে কি হবে রিজেক্টেড। এছাড়া আর কি করা যেতে পারে, ক্যান্সেলড করা যেতে পারে, CELLED ক্যান্সেলড। এছাড়া কি করা যেতে পারে, রিফিউজড করা যেতে পারে, FUACD রিফিউজড। বা এখানে মঞ্জুর করা হয় নাই এটাও লিখতে পারি, অর্থাৎ ওয়াজ নট অ্যাকসেপ্টেড মানে গৃহীত হয়নি। তাহলে কত রকম ভাবে লেখা যেতে পারে, দ্য অ্যাপ্লিকেশন ওয়াজ রিজেক্টেড এটা করলেও ঠিক, এখানে ফুল স্টপ দিয়ে দিতে পারি। আবার দ্য প্রেয়ার ওয়াজ রিজেক্টেড এটা করলেও ঠিক। আবার আমরা এরকমও লিখতে পারি, দ্য অ্যাপ্লিকেশন ওয়াজ ক্যান্সেলড, দ্য প্রেয়ার ওয়াজ ক্যান্সেলড এটাও করতে পারি। আবার এরকম করতে পারি, দ্য অ্যাপ্লিকেশন ওয়াজ রিফিউজড অর দ্য প্রেয়ার ওয়াজ রিফিউজড এটাও করতে পারি। আর এটাও যদি না পছন্দ হয়, দ্য অ্যাপ্লিকেশন ওয়াজ নট অ্যাকসেপ্টেড গৃহীত হয়নি, দ্য প্রেয়ার ওয়াজ নট অ্যাকসেপ্টেড। তাহলে এত রকমভাবে করা যেতে পারে, দরখাস্ত না মঞ্জুর হইয়াছে কি, তাই তিনি কাজের জবাব দিয়া বাড়ি যাইতেছেন, তাই তিনি সো হি বাড়ি যাইতেছেন, তাহলে বাড়ি ফিরে যাচ্ছেন। দেখো জবাব দেওয়া বলতে রিজাইন করা, তিনি যাইতেছেন বাড়ি, তাহলে সো হি ওয়েন্ট ব্যাক হোম, কাজ নেই তাই বাড়ি ফিরে যাবেন, তাহলে ওয়েন্ট ব্যাক হোম, বাড়ি ফিরে যাচ্ছেন। কি করে না কাজে রিজাইন দেওয়ার পরে, তাহলে আফটার, আগে রিজাইন করেছেন নাকি আগে বাড়ি যাচ্ছেন, না আগে রিজাইন করেছেন। তিনি বলছেন ভাই যেহেতু আবেদন গৃহীত হয়নি তাহলে আমি বাড়ি পালাচ্ছি, তিনি যে আগে রিজাইন করেছেন, RESIGN, রিজাইন করার পরে তিনি বাড়ি পালাচ্ছেন, তিনি বাড়ি যাচ্ছেন, এটা সেই কারণে লিখেছি পাস্ট ইনডিফিনাইটেড। এই যে ওয়েন্ট ব্যাক V2, গো ওয়েন্ট গান, ওয়েন্ট ব্যাক করেছি, কাজে জবাব দিয়া, অর্থাৎ আফটার হি হ্যাড রিজাইন্ড। এখন বলো হ্যাড রিজাইন্ড কেন করলাম, হ্যাডের পরে V3 কেন করলাম, এটা তো পাস্ট পারফেক্ট হয়, কেন কি বেশি অতীত, অর্থাৎ আগে তিনি রিজাইন করেছেন তারপরে তিনি বাড়ি যাচ্ছেন, তাহলে আফটারের পরে সেই কারণে এটা পাস্ট পারফেক্টে আমরা লিখেছি আফটার হি হ্যাড রিজাইন্ড। তাহলে হি ওয়েন্ট ব্যাক, সো হি ওয়েন্ট ব্যাক হোম আফটার হি হ্যাড রিজাইন্ড। আবার ওই সেম বাক্যটাকে এরকমও লিখতে পারি আমরা, হি ওয়েন্ট ব্যাক হোম, এখানে কেউ যদি টু করে দেয় ব্যাক টু হোম হবে না, টু প্রিপোজিশন এখানে বসবে না, হি ওয়েন্ট ব্যাক হোম, তিনি বাড়ি চলে গেছিলেন আফটার টেন্ডারিং হিজ রেজিগনেশন লেটার, মানে কাজের জবাব দিয়া তিনি বাড়ি চলে গেলেন। তাহলে এভাবেও আমরা লিখতে পারি, হি ওয়েন্ট ব্যাক হোম আফটার টেন্ডারিং হিজ রেজিগনেশন লেটার, এখানে সো লিখতে হবে, সো হি ওয়েন্ট ব্যাক হোম, তাই তিনি বাড়ি যাইতেছেন আফটার টেন্ডারিং হিজ রেজিগনেশন লেটার, তার রেজিগনেশন লেটার দেওয়ার পর। টেন্ডারিং কথার অর্থ কি না, টেন্ডারিং কথার অর্থ হচ্ছে কোনো কিছু মানিয়ে নেওয়ার জন্য পেশ করা। এই হচ্ছে গল্প। চলে যাবো পরের বাক্যে। মিটমিট করিয়া প্রদীপ জ্বলিতে লাগিল, বাংলায় যেটা আমরা বলি প্রদীপ জ্বলছে, ইংরেজিতে আমরা কিন্তু লিখতে পারবো না যে প্রদীপ জ্বলছে, প্রদীপের যে বাতি বা সলতে সেইটা জ্বলে কিন্তু অ্যাকচুয়ালি। তাহলে ইংরেজিতে যখন আমরা লিখব তখন সেই সলতে বা বাতিকে লিখব, সলতে বা বাতিকে কি বলে না উইক। তাহলে জ্বলছে কে না প্রদীপ জ্বলছে, তাহলে এ সাবজেক্ট, জ্বলাটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে মিটমিট করিয়াটাকে আদার্স বলছি। তাহলে প্রথমে সাবজেক্ট লিখতে হবে, তাহলে জ্বলছে কে দ্য উইক, সলতে, দ্য উইক ইজ বার্নিং, জ্বলছে, সলতে জ্বলছে, কীরকমভাবে না মিটমিট করিয়া, জ্বলিতে লাগিল, এটা কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি না সাবজেক্টের পরে থাকবে কি অ্যাম অথবা ইজ অথবা আর, এর মধ্যে যে কোনো একটা, আর ভার্বের 4 নম্বর ফর্ম মানে মূল ভার্বের শেষে আইএনজি। যদি এখানে লক্ষ্য করো
তাহলে দ্য উইকটা এখানে সাবজেক্ট, অ্যামিজারের মধ্যে কি বসছে, ইজ বসছে, মূল ভার্বের শেষে আইএনজি বসছে, তার মানে V4, আর তারপরে বসবে আদার্স। তাহলে দ্য উইক ইজ বার্নিং মিট কোরিয়া। মিট কোরিয়াকে ইংরেজিতে কি বলে না ইন গ্লিমার ফ্লেম, ইন গ্লিমার ফ্লেম, মিট কোরিয়া। তাহলে দ্য উইক ইজ বার্নিং ইন গ্লিমার ফ্লেম। আবার এটা না লিখে আমরা লিখতে পারি দ্য উইক ইজ ফ্লিকারিং। চলে যাবো পরের বাক্যে। এক স্থানে ঘরের জীর্ণ চাল ভেদ করিয়া একটি মাটির সরার ওপর টপ টপ করিয়া জল পড়িতে লাগিল। তাহলে কে পড়ছে না জল, সাবজেক্ট এখানে, জল পড়িতে লাগিল, এটা কি ভার্ব। তাহলে এটা কোন টেন্সে লিখবো না প্রেজেন্ট কন্টিনিউয়াসে লিখে দিই, জল, তাহলে ওয়াটার, তাহলে জল পড়িতে লাগিল, ওয়াটার, ওয়াটার ইজ ড্রিপিং। ড্রিপিং মানে হচ্ছে টিপ টিপ করিয়া জল পড়া, তাহলে জল পড়ছে। আবার ইজ ড্রিপিং না লিখে এরকমও লিখতে পারি ওয়াটার স্টার্টস টু ড্রিপ। ওয়াটার স্টার্টস টু ড্রিপ মানে জল শুরু হলো, টু ড্রিপ মানে ফোঁটায় ফোঁটায় পড়তে, এরকমও লিখতে পারি। আর ওয়াটার ইজ ড্রিপিং করে দিলেই সবচেয়ে ভালো, অর্থাৎ জল ফোঁটা ফোঁটা করে পড়ছে, ব্যাস, তার মানে টপ টপ করিয়া জল পড়ছে, এটাও হয়ে গেল। কোথায় পড়ছে না একটি মাটির সরার ওপর, তাহলে ইন এ ক্লে পট, একটি মাটির সরার ওপর। আচ্ছা এখানে অন কেন লিখলাম না, অনও তো লিখতে পারি, মাটি সরার উপর বলে চলে, তাহলে ওপর অনুযায়ী তো আমরা অন লিখতে পারি, কিন্তু না এখানে অন লিখবো না। মাটির সরার উপরে জল পড়ছে মানে কি জলটা সেখানে পড়ে জমা হচ্ছে, তাই এখানে ইন লিখলাম, তাই ভেতরে লিখলাম, অর্থাৎ ওয়াটার ইজ ড্রিপিং ইন এ ক্লে পট। আচ্ছা একটি মাটির সরার উপর হয়ে গেল। তাহলে তারপরে দেখো বলছে জীর্ণ চাল ভেদ করিয়া, তাহলে জল পড়ছে কোথা থেকে না জীর্ণ চাল ভেদ করি, জীর্ণ চাল, তাহলে এখানে আমরা লিখতে পারি যে ফ্রম র্যাগড, বা আমরা জীর্ণকে এরকমও লিখতে পারি ডিলাপিলেটেড, ডিলাপিলেটেড, জীর্ণ, চাল মানে ঘরের ছাদকে বোঝাচ্ছে, তাহলে এরকম লিখতে পারি ওয়াটার ইজ ড্রিপিং ফ্রম র্যাগড রুফ, অর্থাৎ জীর্ণ চাল হতে কোথায় পড়ছে না ইন এ ক্লে পট, একটা মাটির পাত্রে। বলছে যে এক স্থানে ঘরের মধ্যে, ইন ওয়ান পোর্শন অফ দ্য রুম, তাহলে এক স্থানে ঘরের মধ্যে, সেটা সামনে লিখে দিই, বোঝাচ্ছে ঘরের এক স্থানে, তার মানে এখানে সামনে লিখতে পারি ইন ওয়ান পোর্শন অফ দ্য রুম। তাহলে দাঁড়ালো ইন ওয়ান পোর্শন অফ দ্য রুম ওয়াটার ইজ ড্রিপিং ফ্রম ডিলাপিলেটেড অর র্যাগড রুফ ইন এ ক্লে পট। পুরোটাকে লিখলে আরেকবার লিখলে যেটা দাঁড়াচ্ছে ইন ওয়ান পোর্শন অফ দ্য রুম, রুমের একটা অংশে, ওয়াটার ইজ ড্রিপিং ফ্রম ragged roof in a clay pot। এই হচ্ছে তার ইংরেজিতে অনুবাদ। তো আশা করি বোঝাতে পেরেছি, আশা করি তোমরা বুঝতেও পেরেছো। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাও, ভিডিওকে অবশ্যই লাইক করো, পরবর্তী ভিডিওগুলো পেতে গেলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগলো। থ্যাংক ইউ ভেরি মাচ।